গুড মর্নিং। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। খুব মজারও বিষয়, ইন্টারেস্টিং বিষয়, এবং আজকের দিনের জন্য যেটি খুবই রেলিভেন্ট বা প্রাসঙ্গিক। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সোশ্যাল হারমোনি, ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কমিউনাল হারমোনি, অর্থাৎ সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় ঐক্য, এই বিষয়ে আজকের আমরা এখন আলোচনা করব, যেটা বর্তমান দিনে খুবই প্রাসঙ্গিক বলে তোমরা বুঝতে পারছো। আমার টপিকের যে শিরোনাম সেটা থেকেই তোমরা বুঝতে পারছো যে আজকের দিনের জন্য এটা কতটা বেশি প্রাসঙ্গিক। আমরা জানি যে সমাজ একটি বহুমাত্রিক গঠন, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি, জাতি এবং মতাদর্শের মানুষ একসঙ্গে বসবাস করে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তো এটা খুবই বেশি প্রাসঙ্গিক। আমাদের ভারতবর্ষে আমরা জানি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ আমরা একসাথে বসবাস করি। কিন্তু আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সামাজিক সম্প্রীতি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হচ্ছে এবং জাতীয় ঐক্যও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিঘ্নিত হচ্ছে। তো এই তিনটে জিনিস, যে জিনিসগুলো বা এই তিনটি জিনিসের যে মূল্যবোধ, সেটি একটি সুস্থ, স্থিতিশীল এবং উন্নত সমাজ গঠনের জন্য অত্যন্ত উপযোগী। তাই আজকের আমাদের এই বিষয়ের আলোচনা। আমরা প্রথমেই দেখে নেব যে সামাজিক সম্প্রীতি বলতে আমরা কি বুঝব। সামাজিক সম্প্রীতি বলতে আমরা বুঝব সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব। যদি কোনো একটি সমাজের বসবাসকারী মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা না থাকে, পারস্পরিক সহানুভূতি না থাকে, তাহলেই কখনোই একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে উঠতে পারে না। তাই সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সহানুভূতির মানসিকতা দেখানো, সেটা অত্যন্ত জরুরি একটি ব্যাপার। এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ একে অপরের প্রতি বৈরিতা না রেখে মিলেমিশে বসবাস করে। আমরা তখনই বলতে পারবো যে কোনো একটি সমাজ, সেখানে সম্প্রীতি বজায় আছে, যেখানে একে অপরের প্রতি কোনো বৈরিতা থাকবে না, অর্থাৎ শত্রুতার মনোভাব থাকবে না। আমরা পরস্পরের সাথে সহযোগিতা রেখে দিন যাপন করব, আমাদের দেশকে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব। তাহলেই আমাদের সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। না হলে কখনোই এই সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব নয়। সামাজিক সম্প্রীতির অন্যতম যে বৈশিষ্ট্য, সেগুলো হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতা। যে কথা আমি আগেই উল্লেখ করলাম যে আমাদের পারস্পরিক যদি শ্রদ্ধা না থাকে, পারস্পরিক যদি সহনশীলতা না থাকে, একে অন্যকে যদি কোনো কারণে সহ্য করতে না পারি, আমরা যদি তার ভাষা, তার পোশাক পরিচ্ছদ, তার খাওয়া দাওয়া ইত্যাদিকে আমরা সহনশীলতার সাথে গ্রহণ করতে না পারি, তাহলে কখনোই একটি সমাজের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। বৈচিত্র্যের প্রতি গ্রহণযোগ্যতা। আমরা জানি যে ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে প্রত্যেকটা প্রদেশে তার নিজস্ব একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। সংঘাতের শান্তিপূর্ণ সমাধান। একটি সমাজের মধ্যে মতবিরোধ থাকবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। আমরা কখনোই এরকম কথা মনে করতে পারি না যে একটা সমাজে সকলের মধ্যে সমান মনোভাব থাকবে। এমনকি আমরা যদি আমাদের পরিবারের কথাও চিন্তা করি, তাহলে লক্ষ্য করতে পারবো যে একটি পরিবারের মধ্যে বসবাসকারী সকলের মধ্যেও কখনো এক বিষয়ে আমরা সহমত হতে পারি না। কিন্তু তাই বলে আমরা নিশ্চয়ই পরিবারের সদস্যরা প্রত্যেকে একে অপরের সাথে বিবাদে লিপ্ত হই না। ঠিক একই রকমভাবে আমাদের সমাজে বসবাসকারী মানুষের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা কখনোই সেই মতভেদের জায়গাটাকে প্রাধান্য দেব না, বরং আমরা তার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করব। এবং লাস্টলি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটি সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝায়? সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার সে ভোগ করতে পারবে এবং
কোনো একটি উচ্চ বর্ণের মানুষ সে বেশি সুযোগ সুবিধা ভোগ করবে বা আইনের দৃষ্টিতে সে একটু এগিয়ে থাকবে, এরকম কখনোই হতে পারে না। এখানে সমাজের একটা পিছিয়ে পড়া মানুষ, তার যেরকম ন্যায় বিচারের অধিকার থাকবে, একই রকমভাবে সমাজের উচ্চবর্ণের মানুষ বা এগিয়ে থাকা মানুষও কিন্তু বিচারের দৃষ্টিকোণ থেকে, ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে সমানই থাকবে। সেটাই আমাদের এই সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমাদের এই সামাজিক সম্প্রীতির গুরুত্বটা কোথায়, সেটা আমরা এখন এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে সামাজিক সম্প্রীতি না থাকলে সমাজে বিভাজন, হিংসা এবং অস্থিরতা বৃদ্ধি পায়। তাহলে আমরা যে কথা পূর্বেই আলোচনা করলাম যে এই সামাজিক সম্প্রীতি যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে মানুষে মানুষে, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, লিঙ্গভেদে বিভাজনটা আরও বেশি প্রকট হয়ে উঠবে, যা সমাজের জন্য একেবারেই কাম্য নয়, এবং সেক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। কোনো একটি দেশ যদি তার অধিবাসীদের মধ্যে, তার নগরে বসবাসকারী মানুষজনের মধ্যে বিবাদে লিপ্ত হয়, তাহলে সেই দেশে সবসময়ই একটা অন্তর্কলহ বা অস্থির পরিস্থিতি তৈরি হয়, যা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারেই কাঙ্ক্ষিত নয়। তাই আমরা চেষ্টা করব যাতে এই সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য এই অস্থিরতা না বৃদ্ধি পায়। আর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামাজিক সম্প্রীতি যদি বজায় থাকে, তাহলে তার সুবিধাটা কোথায়? সেখানে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়, অর্থনৈতিক উন্নয়ন খুব সহজ হয় এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়। তাহলে এখানটাতে খুব ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন সহজ হয়। যদি আমাদের দেশে নাগরিকদের মধ্যে একটা সুশৃঙ্খলতা বজায় থাকে, প্রত্যেকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, তাহলে আমরা দেশকে সহজেই উন্নত থেকে উন্নততর করতে পারি। কিন্তু যদি আমাদের মধ্যে এই সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটা বলা হচ্ছে, সেই সামাজিক নিরাপত্তা বিষয়টাও যদি লঙ্ঘিত হয়, তাহলেও কিন্তু কখনোই একটি দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি জাতীয় ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রেশন। এই ন্যাশনাল ইন্টিগ্রেশনটা বা জাতীয় ঐক্যের কী প্রয়োজন, কাকে আমরা জাতীয় ঐক্য বলব? সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, জাতীয় ঐক্য হলো এমন একটি ধারণা যেখানে দেশের সমস্ত নাগরিক নিজেদের একক জাতির অংশ হিসাবে অনুভব করে, যদিও তাদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতি ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে আমি আগেই বললাম যে আমাদের ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ, বহু সংস্কৃতির দেশ। তো এখানে এই বিভেদ থাকলেও আমাদের প্রত্যেকেরই একটাই পরিচয়, যে আমরা সকলেই ভারতীয়। হতে পারি আমি পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে বাঙালি, হতে পারে কেউ একজন আসামের অধিবাসী হিসাবে সে অসমিজ, কেউ হতে পারে সে পাঞ্জাবে বসবাসকারী বলে সে পাঞ্জাবি। তার কৃষ্টি, তার কালচার, তার ভাষা, তার খাদ্যাভ্যাস ভিন্ন হলেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা যে কমন ফ্যাক্টর আছে, সেটা হলো আমরা প্রত্যেকেই ভারতীয়। এই জাতীয়তা বোধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমাদের এই জাতীয় ঐক্য জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হয়। তো এখন আমরা এখানে দেখতে চেষ্টা করব এই জাতীয় ঐক্যের বৈশিষ্ট্য হিসাবে আমরা এখানে উল্লেখ করেছি একতা ও সংহতি। একতা ও সংহতি কি না, এই যে আমি বললাম যে আমাদের প্রত্যেকের ভাষা, আমাদের প্রত্যেকের সংস্কৃতি ভিন্ন, তা সত্ত্বেও আমরা যেহেতু প্রত্যেকে ভারতীয়, এই জায়গা থেকে আমাদের মধ্যে একটা একাত্মবোধ তৈরি হবে এবং জাতীয় চেতনা, আমাদের ভারতবর্ষের প্রতি, আমাদের দেশের প্রতি শ্রদ্ধা, আমাদের দেশের প্রতি সম্মান, সেটা আমাদের জাতীয় চেতনার মধ্য দিয়ে পরিস্ফুটিত হবে। এবং দেশপ্রেম, জাতীয় ঐক্যের আরেকটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দেশপ্রেম। সবার আগে দেশ, কারণ এই দেশের মাটি, এই দেশের জল, এই দেশের বায়ু গ্রহণ করেই আমার বেড়ে ওঠা, আমার কর্মজগতে প্রবেশ করা, এবং আমার সবটা জুড়েই আছে আমার এই দেশ। তাই এই দেশের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, এই দেশের প্রতি যদি আমার সম্মান না থাকে, তাহলে কখনোই একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না। এবং জাতীয় ঐক্যের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। অর্থাৎ
আমাদের সংবিধান আমাদেরকে কিছু সাংবিধানিক অধিকার দিয়েছে। সেই অধিকারের সুবাদে আমরা আমাদের সুষ্ঠু জীবনযাপন করতে পারি এবং আমাদের যা কিছু চাহিদা আমরা সেই চাহিদা ফুলফিল করতে পারি, পূরণ করতে পারি। তাই এই সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমাদেরকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। সংবিধান যেরকম আমাদেরকে কিছু অধিকার দিয়েছে, তেমনিভাবে আমাদের কিছু মৌলিক কর্তব্যের কথাও কিন্তু বলেছে। তো তাই আমরা কেবলমাত্র এই সংবিধানের অধিকার ভোগ করব আর দেশের প্রতি, জনগণের প্রতি, নাগরিকের প্রতি আমি আমার কর্তব্য পালন করব না, সেটা কিন্তু সঠিক কথা নয়, যেটা জাতীয় ঐক্য গঠনের জন্য অত্যন্ত সহায়ক। এবার আমরা দেখব যে জাতীয় ঐক্যের গুরুত্বটা কোথায়। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য একটি দেশের শক্তির মূল উৎস। একটি দেশের জনগণের মধ্যে যত বেশি জাতীয় চেতনায় তারা উদ্বুদ্ধ হবে, তারা সকলে মিলে সেই দেশকে কিন্তু তত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা এখানটাতে উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারি জাপানিজদের কথা। আমরা এখানে উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারি চীনাদের কথা, চাইনিজদের কথা। বিশেষ করে জাপান এমন একটি শক্তিশালী দেশ, তার মূল কারণ কিন্তু তাদের মধ্যে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের ফলেই তারা তাদের দেশকে এত কম সংখ্যক জনগণ হওয়া সত্ত্বেও উন্নতির শিখরে তারা নিয়ে যেতে পেরেছে। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ চীনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু তাদের মধ্যে জাতীয় চেতনা এতটাই বেশি যে কারণে তারা খুব সহজেই তাদের দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তাই আমরাও চেষ্টা করব যে এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে আমরা শক্তিশালী ভারত গড়ে তোলার। এটি দেশের অখণ্ডতা বজায় রাখে, বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং উন্নয়নকে ত্বরান্বিত করে। তাহলে এই জাতীয় ঐক্যের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক হলো দেশের অখণ্ডতা বজায় রাখে। আমি যে বললাম যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করলেও আমরা প্রত্যেকেই যে ভারতীয়, এই বোধ আমাদের দেশের অখণ্ডতা বজায় রাখতে কিন্তু অত্যন্ত সহায়ক। তাই এটি সেদিক থেকে দেখতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতীয় জাতীয় ঐক্যের প্রেক্ষাপট। এই ভারতীয় জাতীয় ঐক্যের প্রেক্ষাপটটা কি? ভারত একটি বহু সংস্কৃতির দেশ, যেখানে কি আছে, ভাষাগত ভিন্নতা আছে। এখানে বাংলা, হিন্দি, তামিল, মালায়ালাম, তেলেগু ইত্যাদি ইত্যাদি ভাষার মানুষজন বসবাস করেন। বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু আমরা একত্রে বসবাস করি। আমাদের মধ্যে না আছে কোনো বিবাদ, না আছে কোনো বৈরিতা। এখানে আমাদের মধ্যে একটা জিনিসই কাজ করে, সেটা হলো ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধ গঠনের ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা ধরে রাখা সম্ভব হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা কি বুঝব না, এখানে দেখতে পাচ্ছ তোমরা, বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে বোঝায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম মূল বৈশিষ্ট্য। যে কথা আমি পূর্বেই উল্লেখ করেছি, তাই এগুলো আর খুব বেশি ডিটেলসে বলছি না, কারণ পুনরুক্তি হয়ে যাবে। তো এখানটাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বৈশিষ্ট্য হিসাবে আমরা কি উল্লেখ করতে পারি? ধর্মীয় সহিষ্ণুতা। ধর্মীয় সহিষ্ণুতাটা কী জিনিস? ধর্মীয় সহিষ্ণুতাটা হলো এই যে আমি আমার ধর্মের প্রতি যেরকম সহনশীল থাকব, একই রকমভাবে অন্যের ধর্মের প্রতিও কিন্তু আমাকে একই রকমভাবে সহনশীল হতে হবে। যে কথা আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করতে পারছি। তিনি কি বলছেন? যত মত তত পথ। আমাদের মত ভিন্ন হতে পারে, আমাদের পথ কিন্তু একটাই। তাই এই ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক বিশ্বাস। পারস্পরিক বিশ্বাসটা কি না, পারস্পরিক বিশ্বাসটা হলো আমার নিজের ধর্মের প্রতি, মানুষের প্রতি আমার যেরকম বিশ্বাস থাকবে, আমার অনুরূপ বিশ্বাস থাকবে অন্য ধর্মের মানুষ, সে কখনো আমার শত্রু নয়, সে আমার বন্ধু, সে আমার প্রতিবেশী, সে আমার সহনাগরিক। এই বিশ্বাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে বলা হয়েছে বৈরিতা পরিহার করা, অর্থাৎ শত্রু মনোভাবাপন্ন
না হওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একটা সহায়ক বিষয়। সেটা হলো সে আমার শত্রু নয়, সে আমার সহযাত্রী, সে আমার সহনাগরিক। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারব এবং সহযোগিতার মনোভাব, যেটা নিয়ে আমি পূর্বেই বিস্তারিতভাবে বলেছি। আমি নিজে নিজে কখনোই একটি সমাজে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি না। আমার বেঁচে থাকার জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন। তাহলে অন্যের সহযোগিতা যে আমার প্রয়োজন, তেমনিভাবে তার সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবার জন্য আমিও নিশ্চয়ই তাকে অনুরূপভাবে সহযোগিতা করব, এটাই বলা। তারপর আমরা পরের স্লাইডে দেখব যে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বটা কি না, সাম্প্রদায়িক অশান্তি একটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি কেন ক্ষতিকর না, বলছে যে সামাজিক বিভাজন সৃষ্টি করে। তাহলে সামাজিক বিভাজন যদি একটি দেশের মধ্যে হয় তাহলে কিন্তু সেই দেশ কখনোই এগিয়ে যেতে পারে না। সহানুভূতি, সহাবস্থান এবং সহপথযাত্রী, তারাই কিন্তু একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে গেলে আমাদের যেটা করতে হবে, হিংসা এবং অস্থিরতাকে এড়িয়ে কিভাবে আমাদের স্থিরতা বজায় রাখা যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এই স্থিরতা বজায় থাকলে তাহলেই কিন্তু আমাদের দেশ মানে এগিয়ে যেতে পারবে এবং আমাদের দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকতে পারবে। সামাজিক বন্ধনকে শক্তিশালী করা, যে কথা আমি একটু আগেই বললাম যে আমরা কখনোই নিজের মতো করে বাঁচতে পারি না, প্রত্যেকের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন। তাই এই বন্ধন যত আমাদের মধ্যে দৃঢ় হবে তত কিন্তু আমরা কি করতে পারবো, সুন্দরভাবে দিন যাপন করতে পারব। আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারছি, এখানে বলা হচ্ছে যে আমরা তো যে এখানে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং যে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় ঐক্য, তার গুরুত্ব, তার বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে জানতে চেষ্টা করব যে এই তিনটির মধ্যে পারস্পরিক সম্পর্কটা ঠিক কীরূপ। এখানটাতে তোমরা লক্ষ্য করতে পারছো যে সোশ্যাল হারমোনি অর্থাৎ সামাজিক সম্প্রীতি, সেটি কী করে, সমাজকে স্থিতিশীল করে তোলে। আর কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় বিভেদ কমায় এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় ঐক্য দেশকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে। এবং এক্ষেত্রে সমস্যাটা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বর্তমান দিনে এই তিনটে জিনিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ সেটা হলো ধর্মীয় অসহিষ্ণুতা। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক কারণেই মূলত এই ধর্মীয় অসহিষ্ণুতা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই ধর্মীয় অসহিষ্ণুতার ফলে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আমরা একে অপরের সাথে, এক জাতির মানুষ অন্য জাতির মানুষের সাথে বিভেদে লিপ্ত হচ্ছে, যার ফলে কী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে। যে অর্থনৈতিক বৈষম্য আমাকে এবং আমার দেশকে সামনে এগিয়ে যাওয়ার পরিবর্তে পেছন দিকে ঠেলে দিচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও বড় চ্যালেঞ্জ ভুয়ো খবর এবং এই যে আমাদের সংবাদ মাধ্যমের যে ব্যবহার, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সংবাদ মাধ্যম অনেক সময় ভুয়ো সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং ধর্মীয় বিভেদকে প্রকট করে। তাই আমরা কোনো ভুয়ো খবরের পেছনে না ছুটে আমরা যদি চেষ্টা করি সঠিক তথ্য অনুসন্ধান করবার, তাহলে বোধহয় আমাদের এই সামাজিক সম্প্রীতি বা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সুবিধা হবে। এখন এর সমাধান কী? আমরা তো সমস্যা সম্পর্কে জানলাম, সমাধানটা কী? সমাধান হলো শিক্ষা। মূল সমস্যার সমাধান হলো শিক্ষা। শিক্ষা আমাদের কি করবে? মানবিক মূল্যবোধ শেখাবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই যে মানুষ, আমাদের ধর্ম, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি আলাদা হলেও আমরা সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ সত্য। এই কথা মাথায় রেখে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং সচেতনতা, আমাদের প্রতি মুহূর্তে সচেতন হতে হবে
যে রাজনৈতিক নেতারা আমাদেরকে ব্যবহার করবার জন্য বা কোনো সংবাদ মাধ্যম তার টিআরপি বাড়ানোর জন্য কোনো ভুয়ো সংবাদ পরিবেশন করছে কিনা সেগুলো সম্পর্কে সবসময় আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা এই সম্প্রীতি বজায় রাখতে পারব। এবং আইনের প্রয়োগ যেখানটাতে আমরা দেখতে পারবো যে এরকম ভুয়ো খবর বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেখানে আমরা আগ বাড়িয়ে নিজেরা কোনো আইন হাতে তুলে না নিয়ে আমরা আইনের দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব এবং হিংসার বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া যায় তার জন্য আমি সচেষ্ট হব। এটা একটা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার কর্তব্য। এবং সামাজিক উদ্যোগ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ, অর্থাৎ সামাজিক উদ্যোগটা কি? আমরা বিভিন্ন সময় আমাদের সমাজে বিভিন্ন মানুষদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলবার জন্য আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি, বিতর্ক সভার ব্যবস্থা করতে পারি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো এবং আমাদের মধ্যে এই বিভেদ মেটানো সম্ভব হবে। এবং যা কিছু বৈরিতা, যা কিছু মতভেদ থাকুক না কেন, তা কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়েই মেটানো সম্ভব। এই মানসিকতা নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এবং উপসংহারে আমরা দেখতে পাচ্ছি যে এই সোশ্যাল হারমোনি বা সামাজিক সম্প্রীতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় ঐক্য এবং কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটি একটি উন্নত এবং শান্তিপূর্ণ সমাজের ভিত্তি। যদি একটি উন্নত সমাজ আমি গঠন করতে চাই তাহলে সেখানে এই সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় চেতনা বা জাতীয় ঐক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এ বিষয়ে কোনো সংশয় বা সন্দেহের অবকাশ আমাদের মধ্যে নেই। তো সেই কারণে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করে বলতে পারি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো আমরা এই মানসিকতা নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের দেশকে আমরা সুন্দর করতে পারবো এবং সর্বোপরি আমরা আমাদের আগামী প্রজন্মের প্রতি, আমাদের যে আগামী প্রজন্ম, নবজাতক যারা আসছেন, তাদের প্রতি একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ আমরা উপহার দিয়ে যেতে পারবো, এ আমাদের দৃঢ় অঙ্গীকার থাকবে। তো এই বলে আমি আজকের আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।